খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার ৪ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রাজভবন নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা, বোসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর খাস তালুকের দিলীপ ঘোষ যা করলেন উস্কে গেল সেই লড়াই। ব্যান্ডেলে শুট আউট, গুলি করে খুন কলকাতা পুরসভার কর্মী, কারণ ঘিরে রহস্য। 21শে জুলাইয়ের পরেই ঘুরে যাবে খেলা, এবার রদবদলের পথে মমতা। ফাঁস চাঞ্চল্যকর তথ্য, ভাঙর কেউ কেড়ে নিতে পারবে না। 5 মাস পর জেল থেকে বেরিয়ে ভাঙা গলায় হুঙ্কার আরাবুলের। মামলার পাল্টা মামলা, এবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতের রাজভবনের মহিলা কর্মী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় পদ্ধতিগত ত্রুটি, নতুন করে আবেদনের নির্দেশ রাজ্যপালকে। দুর্গাপুরের ইস্কনের রথযাত্রা নিয়ে বড় আপডেট দিলেন ঔদার্য চন্দ্র দাস। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুতে বাড়ছে রহস্য, এফআইআর দায়ের প্রাক্তন স্ত্রীর। রাজভবনের সামনে 4 ঘন্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু, জানালো হাইকোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। বুধবার শর্ত সাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী 14 জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। সর্বাধিক 300 লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন। এই কর্মসূচিতে কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে যোগ দিতে পারবেন না। কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে হবে। কর্মসূচি চলাকালীন কোনো বিদ্বেষমূলক মন্তব্যও করা যাবে না। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু। রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপর রাজভবন চত্বরে শুভেন্দুদের ধর্নায় অনুমতি দেয় রাজ্য সরকার। দিনক্ষণ নিয়ে সমস্যা চলছিলই। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আগামী রবিবার রথযাত্রা থাকায় কর্মসূচি করতে রাজি হয়নি বিজেপি। বুধবার 14 জুলাইয়ের কথা আদালতে জানান রাজ্যের আইনজীবী। এরপরই ধর্নার অনুমতি দিয়েছে হাইকোর্ট। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটায় 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আজ বৃহস্পতিবার হবে ওই মামলার শুনানি। এদিন বিচারপতি রাও রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদীর কাছে জানতে চান যে সমস্ত সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল, তাই এই মামলায় যুক্ত করা হয়েছে কিনা। আইনজীবী জানান সেটা করা হয়নি। তারপরে বিচারপতি মামলা পুনরায় নথিভুক্ত করতে নির্দেশ দেন। রাজ্যপালের তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন আদালতে বলেন, সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজভবনে গিয়ে শপথ নেবেন না বলে জানান। রাজভবনে যাওয়ার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও কয়েকদিন আগে তির্যক মন্তব্য করেছেন রাজ্যপালকে নিয়ে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। বিচারপতি রাও জানিয়েছেন, কিন্তু রাজ্যপালের মানহানি করা হয়েছে সেটা আপনি শুধুমাত্র কিছু সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে প্রমাণ করবেন কি করে? তারা কি এই মামলায় পার্টি? এর উত্তরে রাজ্যপালের আইনজীবী বলেন, রাজ্যপালের বিরুদ্ধে যা কথা বলা হচ্ছে তা ইউটিউবে রয়েছে, যে কেউ সেটা দেখতে পারে, শুনতে পারে। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যপালের ওএসডি সহ 3 জনকে 160 ধারাতে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে বিচারপতি রাও জানান, আপনি মামলা প্রত্যাহার করে পুনরায় নথিভুক্ত করুন, না হলে পদ্ধতিগত ত্রুটি থেকে যাচ্ছে। আজ মামলা ফের শোনা হবে। প্রিয় দর্শক, একটু মন দিয়ে শুনবেন। ইউটিউবের নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি, সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরে সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। একই রাতে বর্ধমান শহরের 3টি স্কুলে পরপর চুরি। দরজার তালা ভেঙে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের ঘর ও স্টাফ রুমে ঢোকে চোরেরা। একটি স্কুল থেকে 7,000 টাকা নিলেও বাকি স্কুলে আলমারির তালা ভাঙলেও কিছু খোয়া যায়নি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের খাজা আনোয়ার শহীদ বের হাই স্কুল, তেজগঞ্জ হাই স্কুল ও তেজগঞ্জ প্রাইমারি স্কুলে। স্কুল সূত্রে জানা গেছে, তেজগঞ্জ প্রাইমারি স্কুল থেকে প্রায় 7,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা।
এছাড়াও 3টি স্কুলেরই সমস্ত নথি তছনছ করে দেওয়া হয়। তেজগঞ্জ প্রাইমারি স্কুলের সহ শিক্ষক প্রসূন চন্দ্র দাস জানান, সকালে স্কুলের এক কর্মীর কাছে খবর পেয়ে স্কুলে এসে দেখি তালা শাবল দিয়ে ভাঙা এবং ভিতরের সমস্ত আলমারিও ভাঙা। আলমারি ভেঙে 7,000 টাকা নিয়েছে এবং আলমারিতে থাকা সমস্ত নথি তছনছ করে দিয়েছে। তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ও খাজা আনোয়ার শহীদ হাই স্কুলের টিচার ইনচার্জ জানান, স্কুলের অফিসের সমস্ত আলমারি ভেঙে নথিপত্র তছনছ করা হয়েছে, কিন্তু কোনো টাকা পয়সা খোয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ইস্কনের রথযাত্রা গত কয়েক বছরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু দুর্গাপুর শহর নয়, আশপাশের এলাকা এমনকি সারা জেলা থেকে লোকজন আসেন। বুধবার সন্ধ্যায় রথযাত্রা ও রথের মেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ইস্কন কর্তৃপক্ষ। প্রধান সেবায়িত ঔদার্য চন্দ্র দাস জানান, রথযাত্রার দিন কার্নিভাল করে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে আকবর রোডের ধারে অস্থায়ী মাসির বাড়িতে। সেখানে 7 দিন থাকবেন তারা। তিনি আরও জানান, আকবর রোডের মাঠে 7 দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান, বসবে মেলা, থাকবে প্রসাদের ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ করতে 200 জন স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। সহযোগিতা করবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশও। অন্যান্য বছরের তুলনায় এবার রেকর্ড ভিড় হবে বলেও আশাবাদী ইস্কন কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে রাজ্য জুড়ে সরকারি জমি দখল, অবৈধ নির্মাণ, পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ প্রশাসন। সেই সময় জমি কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছিল জলপাইগুড়ি তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, আর এবার তাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের সাংগঠনিক ব্লকের সভাপতি ছিলেন দেবাশিস। সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করার কথা জানান তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ। সরকারি জমি অবৈধভাবে কেনাবেচার অভিযোগ উঠেছিল দেবাশিসের বিরুদ্ধে। তারপরই ডজল ডোবায় দখল করে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার করেছে ব্লক প্রশাসন। জানা গিয়েছে, গজল ডোবায় ঝুলন্ত সেতুর কাছে ওই জমিটি অবস্থিত। জমিটি দখলমুক্ত করার পর তাতে সরকারি জমি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্য জুড়ে তৎপর হয় প্রশাসন। ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানের নামে বিভিন্ন পুরসভা। জলপাইগুড়িতেও সরকারি জমি দখলমুক্ত করতে অভিযানের নামে পুলিশ প্রশাসন। ওই এলাকায় দখল হয়ে যাওয়া একাধিক সরকারি জমি চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাজগঞ্জের বিডিও এর উপস্থিতিতে সেখানে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করতেই নড়ে চড়ে যায় গোটা চক্রটি। তখন দেবাশিসকে জেরা করে আরও 2 জনের নাম পুলিশ জানতে পারে, তাই তখনই অপারেশনে নামেন তারা। তখন ওই 2 জনকেও গ্রেপ্তার করা হয়। জানা যায়, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর প্রথমে তলব করেন দেবাশিস প্রামাণিককে। তখন তিনি কিছু বুঝে উঠতে না পেরে শিলিগুড়ি থানায় হাজির হন, আর তখনই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জেরা করে দেবাশিসের এই 2 শাগরেদকে গ্রেপ্তার করা হয়, আর এবার দল থেকে তার নাম কেটে দিল তৃণমূল। আসি আবহাওয়ার খবরে। আজ অর্থাৎ 4 জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 5 জুলাই অর্থাৎ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু এলাকায়। এই এলাকাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরের 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরের তুলনায় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আজ 4 জুলাই বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার 1-2টি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রয়েছে হলুদ সতর্কতা। বাকি কোথাও বৃষ্টির পূর্বাভাস তেমন একটা নেই। আবহাওয়া দপ্তরের তরফে যা তথ্য দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে 7 জুলাই রবিবার একেবারে উত্তরের পাহাড় এলাকা এবং লাগোয়া তরাই ডুয়ার্সের জেলা ছাড়া গোটা বাংলার কোনো জেলায় খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। ভর সন্ধ্যায় হুগলির ব্যান্ডেলে শুট আউট, গুলি করে খুন করা হলো কলকাতা পুরসভার এক কর্মীকে। মৃতের নাম লালবাবু গোয়ালা, বয়স 48 বছর। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভর সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশনের কাছেই এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে যান চন্দননগরের পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি সহ উচ্চপদস্থ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনের কাছে নিউ কাজিডাঙ্গা এলাকায় থাকতেন কলকাতা পুরসভার ওই কর্মী। এদিন সন্ধ্যায় প্রতিদিনের মতোই ব্যান্ডেল স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। কুলিপাড়ার কাছে তাকে গুলি করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধেবেলা বৃষ্টি শুরু হওয়ায় পাড়ার ভিতরের রাস্তা ফাঁকাই ছিল। হঠাৎই ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় একটি কোচিং সেন্টারের পড়ুয়ারা। এরপরই বিষয়টি জানাজানি হয়। কেন ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হলো তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক যোগ নেই বলেই জানতে পেরেছে পুলিশ। ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে তাকে গুলি করা হলো কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি আততায়ীরা কোন পথ দিয়ে কিভাবে পালিয়ে গেল তাও চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ২১শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল। এদিন ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ সহ সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ একাধিক নেতা। ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও। অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। পাশাপাশি দুটি মঞ্চ হবে। মূল মঞ্চ ছাড়াও পাশে একটা ছোট মঞ্চ থাকবে। এছাড়া সংবাদ মাধ্যমের জন্য আলাদা মঞ্চ থাকবে। লোকসভা ভোটে এবার ভালোই সাফল্য পেয়েছে তৃণমূল। ৪২টি আসনে প্রার্থী দিয়ে ২৯টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুধু তাই নয়, বিরোধী হিসেবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের। সেই আবহে এবারের ২১শে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এবারের ২১শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। আবার এবছরের মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দেবেন মমতা অভিষেক। সূত্রের খবর, শীঘ্রই খুঁটি পুজো করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে। পূর্ব মেদিনীপুরের দিলীপ ঘোষ তমলুকে বুধবার নিজের ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন তিনি। জানিয়ে শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এলো। লোকসভা ভোটে হারার পর থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন দিলীপ ঘোষ। নিজের ঘনিষ্ঠ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা এবং বৈঠকও করছেন তিনি। গতকাল বুধবার দীঘা থেকে তমলুকে আসেন দিলীপবাবু। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে ওঠেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলায় তার ঘনিষ্ঠ কয়েকজন বিজেপি কার্যকর্তাকে নিয়ে বৈঠকও করেন। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি কিংবা দলের কোনো বিধায়ক বা নবনির্বাচিত সাংসদরা। বৈঠকে দেখা যায়নি শুভেন্দু ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতাকেই। সূত্রের খবর, এটি ছিল দিলীপ ঘোষের নিজস্ব কর্মসূচি, দলের কর্মসূচি নয়। সংবাদ মাধ্যমের সামনেও কোনো মন্তব্য করেননি দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষ মন্তব্য করতে চাইলেও তার এই জেলা সফর নিয়ে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক মহলের দাবি, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। শপথ জটিলতা ১ মাস অতিক্রান্ত, আর দুদিন অপেক্ষা করবে বিধানসভা। রাজভবন শপথ নিয়ে ইতিবাচক ভূমিকা না নিলে সাংবিধানিক রীতিতেই বিকল্পভাবে শপথ গ্রহণের পদক্ষেপ নেবে বিধানসভা। যদিও বিধানসভার সচিবালয় আশাবাদী আগামী ৪৮ ঘণ্টায় শপথ জটিলতা কাটবে। শপথ জটিলতা না কাটলে বিধানসভা তার মতো সিদ্ধান্ত জানাতে পারে। সেক্ষেত্রে আইনত সব রাস্তা খুলে রাখছে বিধানসভা। শপথের ব্যাপারে রাজ্যপাল দিল্লিতে থাকলেও কেন কোনো উত্তর দিচ্ছেন না চিঠির, সেই প্রশ্ন তুলছে বিধানসভা ও ২ নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, নবনির্বাচিত ২ বিধায়কের শপথ বিলম্বিত হচ্ছে। রাজভবনের কারণে অকারণে বিলম্বিত। রাজ্যপাল দিল্লিতে আছেন। শোনা যাচ্ছে দিল্লি থেকে ফিরে সিদ্ধান্ত জানাবেন। আসলে রাজ্যপালের চারপাশে কলকাতা পুলিশ সহ্য হচ্ছে না। রাজ্যপালের দিল্লিতে থাকার কারণ রাজভবনকে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত করা। সেই কারণেই দিল্লিতে ঘুরঘুর করছেন। তবে শপথ কবে হবে, কে করাবেন সেটা বলবেন। এরই মধ্যে কুণাল ঘোষ সহ ২ নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেখানে আমারও ২ নির্বাচিত জনপ্রতিনিধির নাম জুড়েছেন। অকারণে পরিস্থিতি জটিল করছেন। শপথ নেয়ার নাম নেই, তিনি তাদের নাম জড়াচ্ছেন মামলায়। অধ্যক্ষ উদারতার সঙ্গে রীতিনীতি মানছেন। নির্বাচন কমিশন তাদের বিধায়ক বলে দিয়েছেন। এর মধ্যে অকারণ জটিলতা করছেন রাজ্যপাল।
কার বিরুদ্ধে মামলা করছেন, কেন করছেন জানি না, আমরা আইনত ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে তিনি কথা বলছেন। এর সঙ্গে রাজভবনের মানহানি বা ব্যক্তিগত মানহানির বিষয় নেই। আসলে পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।